আজকের ভিডিওটিতে টোডা জনজাতি সম্পর্কে আলোচনা করব। তো টোডা জনজাতির যে মানুষ তারা আমাদের দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়েতে বসবাস করে থাকে। আর এদের যে জীবনধারা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস এবং গৃহ নির্মাণের যে রীতিনীতি এবং যে ধর্মীয় বিশ্বাস সব দিক থেকেই এরা স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে এবং স্থানীয় পরিবেশের উপরেতে নির্ভরশীল। অর্থাৎ এদের যে গোটা যে জীবনধারা, এদের পুরো মানে সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতি পুরোটাই কিন্তু পরিবেশ নির্ভর এবং পরিবেশের সঙ্গে এরা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে একটি পরিবেশ বান্ধব ভাবে এরা ব্যা এই নীলগিরির পাহাড়ি অঞ্চলেতে এরা বসবাস করে। তো আজকের ভিডিওটিতে আমরা এই টোডা জনজাতির মানুষদের সম্পর্কেই জানবো যে কিভাবে তারা এই নীলগিরি পাহাড়ি অঞ্চলেতে অভিযোজন করেছে এবং দীর্ঘ সময় ধরে এরা এই পাহাড়ি অঞ্চলেতে টিকে রয়েছে। তো ১ম এ আমরা এদের যে অবস্থানটি সেটি সম্পর্কে একটু জেনে নিই যে টোরারা মূলত এই তামিলনাড়ু রাজ্যের যে নীলগিরি জেলা রয়েছে সেই নীলগিরি যে পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলেতে বসবাস করে থাকে এবং মোটামুটি এই পাহাড়ি অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত এবং শীতল কুয়াশাচ্ছন্ন সবুজ বনভূমিতে ঘেরা। তো এই পরিবেশেতেই কিন্তু এই টোডা জনজাতির যে মানুষেরা তারা কিন্তু বসবাস করে থাকে। মূলত টোডারা এই নীলগিরির পাহাড়ি অঞ্চলেতেই থাকে। এদের যে ভাষা এবং জাতিগত যে পরিচয় রয়েছে সেটা হচ্ছে এই টোডারা দ্রাবিড় ভাষাভাষী। তবে এদের যে নিজস্ব ভাষা আছে যেটাকে টোডা ভাষা বলা হয়ে থাকে এবং তারা সংখ্যাতে অল্প এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত স্বতন্ত্র এবং ঐতিহ্যবাহী একটি জনজাতি। এরপরেতে আমাদের যেটি আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এই পরিবেশের সাথে এদের যে অভিযোজন এবং এদের যে জীবনধারা যেটা এই পরিবেশের সঙ্গে অভিযোজন করে এরা গড়ে তুলেছে, তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো ১ম এ আসি হচ্ছে এদের বসতি এবং বাসস্থান সম্পর্কে। তো টোডারা গোষ্ঠীভিত্তিক ছোট, ছোট বসতিতে থাকে যাকে তারা মুন্ডো বলে। আর তাদের ঘরগুলি আধা গোলাকৃতি বাঁশ, কাঠ ও ঘাস দিয়ে তৈরি, যাতে বর্ষা ও ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায়। ঘরের জানালা থাকে না এবং দরজাগুলো খুব ছোট হয়। এতে ঠান্ডা ও বন্য প্রাণীর আক্রমণ থেকে সুরক্ষা মেলে। অর্থাৎ সম্পূর্ণ বনজ সম্পদকে ব্যবহার করেই এরা গৃহ নির্মাণ করে থাকে। অর্থাৎ বাঁশ, কাঠ, আ ঘাস দিয়ে এবং এদের ঘরগুলো ছোট, ছোট হয়ে থাকে। কারণ যে পরিবেশে এরা থাকে সেখানেতে বিভিন্ন সময়তেই যেহেতু বনাঞ্চলে থাকে সেইজন্য বন্য জীবজন্তুর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। সেইজন্য ঘরগুলো খুব ঘরের যে দরজা হয় সেগুলো খুব ছোট রাখা হয় এবং তার সঙ্গে, সঙ্গে নীলগিরি পাহাড়ি অঞ্চলেতে বর্ষাকালেতেও বর্ষা হয়। সেই বৃষ্টি থেকে বাঁচার জন্যে এবং শীতকালেতে যেহেতু আ অনেকটা উচ্চতাতে এরা অবস্থান করে সেইজন্য শীতকালে যথেষ্ট ঠান্ডা থাকে, ঠান্ডা পড়ে। তো সেই কারণেতে সেই ঠান্ডা থেকে আ মা রক্ষা পেতে এদের ঘরগুলো ছোট, ছোট হয়। আর এদের ঘরের যে বিশেষ যে বৈশিষ্ট্য এদের ঘরেতে কিন্তু জানালা থাকে না। আর যে দরজা হয় সেগুলো খুব ছোট আকৃতির হয়ে থাকে। এরপরে দেখো এদের যে অর্থনৈতিক জীবন, তো টোডারা মূলত হচ্ছে মহিষ প্রতিপালন করে এবং মহিষ প্রতিপালনের উপরেই এরা নির্ভর করে। মূলত পশুপালন করে এবং পশুর মধ্যে এই মহিষকে তারা পালন করে। আর এই মহিষের থেকে যে দুধ হয় সেই দুধ থেকে এরা ঘি, ছানা, দই মানে দুগ্ধজাত বিভিন্ন পণ্য এরা তৈরি করে যেগুলো তারা নিজেরা তো খায় এবং তার সঙ্গে, সঙ্গে বাণিজ্যের এরা স্থানীয় বাজারেতেও এই সমস্ত পণ্য বিক্রি করে থাকে। তো সেই বাণিজ্যের একটা উপকরণও হচ্ছে এই দুগ্ধজাত এই পণ্যগুলো। আর কৃষিকাজ এরা করে কিন্তু সেটা খুব কম করে। তবে যখন করে তখন সেটা হচ্ছে এই ছোট পরিসরেতেই আলু, সবজি এবং মটর মানে নিজস্ব চাহিদা মেটানোর জন্যে এই কৃষিকাজগুলো এরা করে থাকে। এরপরেতে দেখো আমাদের এই যে টোডাদের যে খাদ্যাভ্যাস এরা কি খায়? এরা মূলত নিরামিষভোজী। কারণ এরা দুগ্ধজাত বিভিন্ন খাদ্য সামগ্রী এরা খেয়ে থাকে এবং স্থানীয়ভাবে এদের নিজস্ব প্রয়োজন মেটানোর জন্যে যে সমস্ত চাষবাস এরা করে থাকে, যার মধ্যে এই সবজি, কন্দমূল বা বিভিন্ন ধরনের গাছের যে সমস্ত মূল যেগুলো হয় সেগুলো খেয়ে এরা আ হচ্ছে বেঁচে থাকে। আর দুগ্ধজাত পণ্যকে এরা খুব পবিত্র বলে মনে করে এবং উৎসবে বিশেষভাবে ব্যবহার করে। মানে বিভিন্ন এদের যে উৎসব থাকে সেই উৎসবেতে সেটা যদি কোনো ধর্মীয় উৎসব হয় তাহলে ভগবানের উদ্দেশ্যে এরা এই দুধ এবং দুগ্ধজাত যে পণ্য সেই পণ্যকে এরা কিন্তু ব্যবহার করে থাকে।
পোশাক এবং অলংকার টোড়াদের মধ্যে যেটা দেখা যায় যে টোড়া পুরুষ ও নারীরা সাদা কাপড়ে মোড়ানো বিশেষ ধরনের পোশাক পরে যাকে পুথুকুলি বলে। আর এই কাপড়টিতে কালো লাল রঙের হস্তশিল্প নকশা থাকে যা তাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। আর তারা হাত ও গলায় বিভিন্ন ধাতুর অলংকার এরা ব্যবহার করে থাকে। তো বিশেষত এরা যে এই যে পোশাক পরিচ্ছদ পরে এটা নিজেরাই এরা তৈরি করে, নিজেরাই এটাকে বোনে এবং এর একটা বিশেষত্ব আছে এই যেটা হচ্ছে এই যে টোডা সংস্কৃতির পরিচয় পাওয়া যায় তাদের এই পোশাক থেকে। যেটা এদেরকে এই যে পোশাক এটাকে এই পুথুকুলি আ বলা হয়ে থাকে। আর এতে যে নকশা যেটা থাকে মানে বৈচিত্র্য আনার জন্যে যে কালো এবং লাল রঙের নকশা থাকে, যেটাও কিন্তু এদের এই সংস্কৃতির, এই টোডা সংস্কৃতির একটা পরিচয় বহন করে থাকে। আর ধর্মীয় বিশ্বাসের মধ্যে বা ধর্মীয় জীবন বা সংস্কৃতির মধ্যে যেটা পড়ে যে টোড়ারা প্রকৃতির পূজারী। যেহেতু এরা প্রাকৃতিক পরিবেশেতে বসবাস করে, এদের জীবনযাত্রার উপরেতে প্রকৃতির একটা বড় ভূমিকা রয়েছে। প্রকৃতি এদের জীবনধারাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করে থাকে। তো যে কারণেতে এরা প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোকে এরা খুব মেনে চলে এবং তাকে দেবতা রূপে, দেব-দেবী রূপে হচ্ছে পূজা করে থাকে। এবং তাদের এই টোড়াদের প্রধান দেবতা হলেন হচ্ছে গিয়ে থাইকি, যাকে হচ্ছে এরা ষাঁড়ের দেবী বলে মনে করেন। তো যেহেতু এই মানে আ স ষাঁড় বলতে এখানেতে এটা একটু আ ভুল আছে, এটা মহিষ হবে। তো মহিষের আম দেবী বলে এরা মনে করেন। যেহেতু এরা হচ্ছে মহিষ প্রতিপালন করে এবং এদের আ আ জীবনের মানে অর্থনীতির একটা মানে বেঁচে থাকা এবং অর্থনীতির একটা উৎসই হচ্ছে এই মহিষের দুধ এবং সেই দুগ্ধজাত আ যে পণ্য, সেই পণ্য বিক্রি করে। তো সেই কারণেতে এদের এই মহিষের এই যে দেবতা এই যে থাইকি, তো এটা হচ্ছে এদের প্রধান দেবতা। তারা মন্দিরেতে দুধ উৎসর্গ করে এবং এইখানেতে এই মহিষের জন্যে, এখানে ষাঁড়ের আছে এটা মহিষের হবে। তো মহিষের জন্য অ আলাদা উপাসনালয়ও থাকে এবং তাদের উৎসব, বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়াতে আ বিশেষ গান ও নৃত্য পরিবেশিত হয়ে থাকে। অর্থাৎ বুঝতেই পারছো যে দুধ মানে মহিষ এবং মহিষের যে দুধ, সেই দুধ এরা কতটা পবিত্র বলে মনে করে। বিভিন্ন দেব-দেবীর পূজা অর্চনাতে মন্দিরেতে এরা এই দুধকে কিন্তু উৎসর্গ করে। ঠিক আছে? তো এইটা। আর এদের এই যে বিভিন্ন যে তাদের যে সাংস্কৃতিক যে উৎসব হয় বা তার মধ্যে উৎসব আছে তার মানে বিয়ে বা কোনো কেউ মারা গেলে সেখানেতে কিন্তু বিশেষ গান এবং নৃত্য পরিবেশিত হয় যেটা তাদের সংস্কৃতির একটি পরিচয় বহন করে থাকে। আচ্ছা, এরপরেতে দেখো এই যে আধুনিক যুগে যে প্রতিবন্ধকতা ও পরিবর্তন, অর্থাৎ আধুনিক যুগেতে এদের জীবনযাত্রার উপরেতে কি প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং তাদের জীবনযাত্রাতে কি পরিবর্তন এনেছে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো প্রথমত হচ্ছে পর্যটন আ এবং আধুনিকতার যে প্রভাব। অর্থাৎ নীলগিরি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় টোড়াদের জীবনধারার উপরেতে প্রভাব পড়েছে। কিছু টোডা পরিবার পর্যটকদের কাছে হস্তশিল্প ও ঐতিহ্যবাহী কাপড় বিক্রি করে আয় করছে। অর্থাৎ এই জায়গাটায় যেখানে টোডারা বসবাস করে সেটা একটি অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট স্পট হওয়ার জন্যে প্রচুর পর্যটন আ উম আ কেন্দ্র এখানেতে গড়ে উঠেছে। আর যেটা তাদের জীবনযাত্রাকে কিছুটা হলেও আ মানে জীবনযাত্রাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু টোডারা এর সঙ্গে মানিয়ে নিয়েছে। যেহেতু পর্যটকরা এখানেতে আসা যাওয়া করে সেইজন্য তাদের যে নিজস্ব যে হস্তশিল্প বিশেষ করে সেই যে পুথুকুলি যে কাপড়, আম সেই যে ঐতিহ্যবাহী যে কাপড় যেটা টোডারা আ নিজস্ব যে শিল্পরীতি সেই ধরনের কাপড় তারা আ বিক্রি করে থাকে। শাল, চাদর এর মতন এই ধরনের আ পণ্য তারা এই পর্যটকদের কাছেতে বিক্রি করে থাকে যেটা তাদের একটি আয়ের উৎস মে উম হয়ে থাকে। তারপর দেখো যে সরকারি হস্তক্ষেপ ও শিক্ষা, এই যে তোড়াদের মধ্যে সরকারি বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, রেশনের ব্যবস্থার আগমন ঘটেছে। অর্থাৎ সরকার থেকে বিভিন্ন রকম আ ইনিশিয়েটিভ এখানেতে নেওয়া হয়েছে। বিভিন্ন রকম আ মানে এদের ছেলেমেয়েদের পড়ালেখার জন্যে বিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্যে স্বাস্থ্যকেন্দ্র গড়েছে। রেশন দেওয়া হচ্ছে বিভিন্ন সময়তে। তো সেটা একটা এদের জীবনেতে পরিবর্তন এনেছে এবং কিছু তরুণ মানে তরুণ টোড়ারাও কিন্তু এখন আমাদের যে উচ্চ শিক্ষায় মানে আমাদের যা গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষিত হচ্ছে এবং আধুনিক জীবনে তাদের যে
যে যে বনাঞ্চলের যে বন্য পরিবেশে তারা বসবাস করে আসছে, সেখান থেকে তারা আ অনেকটা আধুনিক হওয়ার মানে আধুনিকতর জীবনেতে তারা প্রবেশ করছে। বিশেষত যারা আরকি শিক্ষার সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে এবং সেটাকে যারা কাজে লাগিয়ে লাগাচ্ছে। তো সেই কারণেতে এই শিক্ষিত মানে যারা আরকি যে সমস্ত আ তরুণেরা শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে উচ্চশিক্ষায় বিশেষ করে শিক্ষিত হওয়া, তারা আস্তে, আস্তে সেই শিক্ষা শেষ করে আমাদের বর্তমানে যে আধুনিক জীবন সেখানেতে কর্মজগতে বিভিন্ন ক্ষেত্রতে প্রবেশ করছে, যেটা তাদের জীবনযাত্রাতে অনেক পরিবর্তন আনছে। সাংস্কৃতিক সংকট একটা দেখা দিয়েছে, যেটা হচ্ছে যে আধুনিক যে জীবনের চাপে তাদের ঐতিহ্যবাহী ভাষা ও ধর্মীয় বিশ্বাস অবলুপ্তির মুখে। তবুও সরকার ও কিছু এনজিও টোডা সংস্কৃতি সংরক্ষণের কাজ করছে। এটা একটা আ মানে সমস্যা, যেটা হচ্ছে যে এই যে আধুনিক যেহেতু একটু আগে যেটা বললাম যে টোডারা যেখানেতে থাকে সেখানেতে পর্যটনদের আনাগোনা লেগেই থাকে। একটা পর্যটন কেন্দ্র উল্লেখযোগ্য ভারতের। তো সেই কারণেতে এদের জীবনযাপন কিন্তু যথেষ্ট পরিবর্তন আসছে এবং আস্তে, আস্তে কিন্তু এদের এদের যে জনজাতি সেটা আস্তে, আস্তে কিন্তু প্রায় অবলুপ্তির পথের দিকে আস্তে, আস্তে এগোচ্ছে। এদের যে ঐতিহ্যবাহী যে ভাষা বা এদের যে সংস্কৃতি, শিল্প, ধর্মীয় বিশ্বাস এগুলোও কিন্তু আস্তে, আস্তে এই আধুনিক জীবনযাত্রার চাপেতে আস্তে, আস্তে অবলুপ্তির দিকে এগিয়ে চলছে। কারণ এরা যে জায়গাটাতে থাকে সেখানেও কিন্তু এই সভ্য সমাজের মানুষ কিন্তু এখন এই এম আসা যাওয়া করতে শুরু করেছে। কারণ পর্যটন কেন্দ্র হওয়ার কারণেতেই এটা হচ্ছে। তো যে কারণেতে তাদের জীবনযাত্রা যথেষ্ট আ বিপদের সম্মুখেতে পড়েছে। তারা যে নিভৃতে বনাঞ্চলেতে বসবাস করে এ যাবৎ কাল ধরে জীবনযাপন করে আসছিল সেটা কিন্তু এখন সেই অর্থে পারছে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের সরকার থেকে কিছু পরিকল্পনা এদের মানে এদের ক্ষেত্রে নেওয়া হয়েছে। কিছু এনজিও আছে যারা হচ্ছে এই টোডাদেরকে রক্ষার ক্ষেত্রে কাজ করে চলেছে। তো যেটা কিছুটা হলেও এদের এই যে মানে সংকটাপন্ন যে অবস্থাটা সেটা থেকে কিছুটা হলেও মানে সুরক্ষা দিতে পেরেছে। এরপরে আমরা আজকের আলোচনার একদম শেষেতে উপসংহারেতে চলে এসেছি। তো দেখো যেখানেতে কতগুলো বিষয় বলে এই আলোচনা শেষ করব সেটা হচ্ছে যে, এই টোডা জনজাতি হলো পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ মানব বসবাসের এক জীবন্ত উদাহরণ। তারা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল থেকেও পরিবেশকে রক্ষা করে স্থিতিশীল জীবনযাপন করে। অর্থাৎ কিনা এই টোডারা দের কাছ থেকে আমাদের সভ্য মানুষের অনেক কিছু শেখার আছে। বা অন্যান্য যে সমস্ত উপজাতি সম্প্রদায়ের মানুষ যারা বনাঞ্চলেতে বসবাস করে, তারা কিভাবে তাদের পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ তাদেরকে যেটুকুনি সম্পদ দিয়েছে, সেই সম্পদকেই কিন্তু তারা ব্যবহার করে এবং সেটা সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণভাবে যাতে আশপাশের পরিবেশের কোনো ক্ষতি না হয়। দুজন দুজনেরকে যাতে এই আ একটা সামঞ্জস্যপূর্ণ একটা মেলবন্ধনের মাধ্যমে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেতে এরা বসবাস করে থাকে। যেটা কিন্তু একটা স্থিতিশীল জীবনযাপন আম করে। মানে স্থিতিশীলভাবে জীবনযাপন করে, যেটা পরিবেশ রক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। মানে পরিবেশের যে ব্যালেন্সটা অর্থাৎ ওরা যেখানেতে থাকে, সেই বনাঞ্চলে থাকে, বনের সম্পদ ব্যবহারও করে, সবকিছুই করছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু পরিবেশের যে ভারসাম্য, যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা কিন্তু কোনোভাবে বিঘ্নিত কিন্তু টোডারা করে না। তো এটাই আমাদের একটা বড় মানে শেখার বিষয় আছে যে কিভাবে আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে একটা বন্ধুত্বপূর্ণ জীবনযাপন করে কিভাবে আমরা এই স্থিতিশীল মানে পরিবেশকে রক্ষা করতে পারি। কারণ আজকের তো পরিবেশের বিভিন্ন দিকে যে দূষণ থেকে আরম্ভ করে আরো বিভিন্ন বড় পরিবেশগত সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের মানব সভ্যতা। তো সেইটা। তো টোটারা দেখো আমাদেরকে শেখাচ্ছে কি যে কিভাবে এই সহজ সরল জীবনধারা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সামগ্রিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে মানব সভ্যতার মূল ভিত্তি হতে পারে। অর্থাৎ এরা সম্পূর্ণ একটা সিম্পল জীবনযাপন করে থাকে। এদের জীবনযাত্রা কিন্তু অতি সরল। মানে কোনো জটিলতা সেই অর্থে কিন্তু নেই, যেটা আমাদের আধুনিক জীবনযাত্রাতে রয়েছে এবং সেই কারণেতেই কিন্তু এরা এই প্রকৃতির সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু স্থাপন করতে পেরেছে। আর টোডাদের এই যে জীবন দর্শন সেটা আজকের পরিবেশের সংকটের যুগে এক মূল্যবান অনুপ্রেরণা। যেটা বলছিলাম একটু আগেতেই যে আমাদের আজকের পরিবেশ কিন্তু একটা বিরাট বড় সংকটের সম্মুখীন হয়েছে। এবং সেই সংকট থেকে আগামী ভবিষ্যৎকে কিভাবে রক্ষা করা হবে আ সেটাও কিন্তু সঠিকভাবে এখন বলা যায় না। তো সেইরকম জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে ভারতবর্ষের বা পৃথিবীর অন্যান্য যে সমস্ত মা উপজাতি সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন যারা
আজও হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একটা স্থিতিশীল আ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে বেঁচে রয়েছে, টিকে রয়েছে। সেইটা থেকেই কিন্তু আমাদের এইটা শেখার দরকার যে যদি আমরাও এরকমভাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাসের মাধ্যমে যদি থাকি, তাহলে আমাদের এই পরিবেশের এই যে সংকট, সেটা হয়তো মানে অনেকটা কমানো যাবে বা একটা বড় বিপদের মুখ থেকে এই মানব সভ্যতাকে রক্ষা করতে পারা যাবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।